সকাল সকাল আব্বুর বকানি খেয়ে চাকরির ইন্টারভিউ দিতে বের হলাম। না জানি আজ কপালে কি আছে, তবে আমি নিশ্চিত জবের জন্য আমি সিলেক্ট হব না, কারণ আগেও প্রায় 10 জায়গায় ইন্টারভিউ দিয়েছি আর প্রতিবারই ফলাফল এসেছে আমি সিলেক্ট হইনি। এটা নিয়ে আমার যে মাথা ব্যথা তার থেকেও আব্বুর মাথা ব্যথা বেশি। সব সময় শুধু কথা শোনাবে, চাকরিতে আমি সিলেক্ট হই না সেটা কি আমার দোষ? আচ্ছা সে যাই হোক, এখন আমার পরিচয় দেয়া যাক। আমি আবির হাসান নিলয়, বাবা মায়ের একমাত্র সন্তান। আর শুনতে হবে না, আস্তে আস্তে সব জানতে পারবেন। ইন্টারভিউ রুমের বাইরে বসে আছে নিলয়। এমন সময় একজন ওকে ভিতরে যেতে বললেন, আর বসে না থেকে রুমে গেল। স্যার আসবো? কথাটি বলে ভিতরে থাকা মানুষটাকে দেখে নিজের কলিজা কেঁপে উঠল নিলয়ের, কারণ সামনে জান্নাত। জান্নাতকে দেখে পাটা কাঁপতে শুরু করে দিচ্ছে। এই যে মিস্টার, আপনি কি ভিতরে আসবেন নাকি এখান থেকে চলে যাবেন? মানে কি মানে করছেন? ইচ্ছা না থাকলে চলে যেতে পারেন। কথাটি শুনে মন চাইছে শালাকে ইচ্ছা মতো পিটাই, কিন্তু আব্বুর জন্য কিছু বলতে পারছে না নিলয়। আর কোনো কথা না বাড়িয়ে ভিতরে ঢুকলো। প্লিজ সিট। জি। শামীম সাহেব এবং রেজাউল সাহেব, আমি একাই এনার ইন্টারভিউ নেব, সো প্লিজ আপনারা কোনো কিছু বলবেন না। জি ম্যাডাম। জান্নাতের এমন কথা শুনে হার্টবিট বেড়ে গেল নিলয়ের। এখন কি বলে আল্লাহ ভালো জানে। সো মিস্টার নিলয়, এই যাবৎ কতটা ইন্টারভিউ দিয়েছেন? মাত্র 10টা। নিজেকে স্বাভাবিক করে বলল। 10টা দিয়েছেন, সেটাও আবার মাত্র? জি। আপনার কি এখনো লুচ্চামি করার অভ্যাস আছে? সরি, আমাকে দেখে কি তাই মনে হয়? দেখে তো অনেক কিছুই মনে হয়। এখন বলুন, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? জান্নাতের কথা শুনে নিলয়ের মন চাইছে শালিকে ধরে ইচ্ছা মতো পিটাই। কখন কি বলতে হয় এটাও হয়তো জানে না। কি হলো, কথা বলছেন না কেন? জি মানে ছিল, বাট এখন নাই। কেন, সময় শেষ তাই? না, তবে তার বাপের অনেক টাকা, যার জন্য অনেক অহংকার ছিল, তাই ছেড়ে দিছি। কি বললে তুই? আমি অহংকার করতাম? আরে আপনি রাগ করছেন কেন? আমি কি আপনাকে বলছি নাকি? ম্যাডাম, উনি তো অন্য কারো কথা বলছেন। ওকে, আমি সরি। এখন আপনি যেতে পারেন। ঠিক আছে, তবে ম্যাডাম আপনি আগের থেকে অনেক কিউট হয়েছেন। কেন, আগে কি খারাপ দেখতে ছিলাম? শুধু খারাপ না, একদম পেতনি। আর কিছু না বলে দৌড়ে বাইরে চলে এলো নিলয়। থাকলে না জানি পেতনি শালি ওর ঘাড় মটকাতো। বাইরে বের হয়ে হাঁটতে লাগলো। আমি জানি এই জবটাও হবে না। আর অফিসে যে জান্নাতের সম্পর্কে বলল অহংকারী আর পেতনি, সেটা একদম ডাহা মিথ্যে কথা। অহংকারী জিনিসটা আসলে কি জান্নাত নিজে আদৌ জানে কিনা সন্দেহ। ওর বাবার এত টাকা থাকার পরেও ভার্সিটি যেতে রিক্সা করে। আর নিলয় যে একটা ফকির, যাকে কিনা কোনো কিছুই গিফট করতে পারেনি। তবে জান্নাতের এগুলো নিয়ে মাথা ব্যথা ছিল না, বরং সে নিজেই নিলয়কে পকেট খরচের টাকা দিত। আর পেতনিটা জান্নাতকে দেখলে পরীরাও হিংসা করবে। নীল শাড়ি, খোলা চুল, হাতে ভিন্ন রকম চুড়ি আর কপালে ছোট একটি টিপ, ব্যাস যে কেউ ওকে দেখে ফিদা হয়ে যেতে পারবে। সে যাই হোক, এসব ভেবে আর লাভ নাই। নিলয় জানে এই জব আর হবে না। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে ফেসবুকিং করছে এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি জান্নাত, তো এক্স। ওই শালি, তুই আবার আমারে কল করছিস কেন? করতে হলো, কারণ আমার বাবুটা এখনো যে চাকরি করে না, তাই চাকরি দেওয়ার জন্য কল করলাম। আমি তোর বাপের চাকরি করতে পারবো না। কেন পারবে না? এমনি পারবো না, রাখ তুই। জান্নাতকে কিছু বলতে না দিয়ে কেটে দিল। আর হ্যাঁ, ওকে নিলয় তুই করে বলল, এটারও কারণ আছে। নিলয় চায় না ওর মতো বেকারকে জান্নাত ভালোবাসুক। মাঝে মাঝেই জান্নাতকে মনে পড়তো, তখন অনিচ্ছা সত্ত্বেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো। মেয়েটার সাথে সবসময় খারাপ করেছে। জান্নাতকে ভালোবাসার কথা নিলয়ই প্রথম বলেছিল, আবার ব্রেকআপটাও ওই করেছিল। নিলয় চায় না ওই জন্য জান্নাতের জীবনটা নষ্ট হয়ে যাক। আর কিছু না ভেবে সেদিনের মতো ঘুমিয়ে গেল। পরের দিন সকালে নাস্তা করার পর আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বের হলো নিলয়। কিরে, আসা তো সকাল সকাল? না রে, এমনি। আর বাসায় থাকতেও ভালো লাগে না, সব সময় আব্বুর চাকরি নিয়ে কথা বলা ভালো লাগে না। শুধু কি তুই একাই শুনিস? আমি শুনি না? তবে আব্বু ঠিকই বলে। আর কতদিন এভাবে চলবে? ঠিক আছে, এসব বাদ দে। রাহুল, সিগারেট দে। আজ আমিও খাবো।
নিলয় কথাটি বলার পর ওদের দুজনের দিকে তাকাতেই মনে হলো ভূত দেখার মতো আঁতকে উঠেছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? না, তোর দুলাভাই দে, সিগারেট দে। নিলয় পাগল হয়ে গেছে। না, তবে তোরা সিগারেট না দিলে পাগল হব। এক প্রকার জোর করেই ওদের থেকে সিগারেট নিয়ে খেতে লাগলো নিলয়। কখনো সিগারেট খায়নি, তবে আজ কেন এটাই ভালো লাগছে। ওদের সাথে আরো কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে এলো। বাসায় এসে গোসল করে রুমে বসে আছে এমন সময় আব্বু রুমে আসলো। নিলয়, তোর চাকরির কি হলো? জানি না। তোমাকে কল দেয়নি? একদম মিথ্যা বলবে না। না অফিসের বস আর বাসায় আসছিল। মানে? তোমার তো মানে করতে হবে না, কাল থেকে তোমার জয়েনিং। কিন্তু আব্বু, আমি এই জব করতে পারবো না। দেখো নিলয়, আমি আর কতদিন এভাবে সংসার চালাবো? এবার না হয় তুমি কিছু করো। জানি না তোমার এই জবটা করতে কি সমস্যা, আর জানতেও চাই না, তবুও তুমি এই জবটা করো। নিজের জন্য না হলে আমাদের জন্য করো। আব্বুর মুখের উপর আর কিছু বলতে পারলো না নিলয়, তাই রাজি হয়ে গেল। তবে যতটা সম্ভব জান্নাতকে এড়িয়ে চলতে হবে। পরের দিন নিলয় অফিসের জন্য রেডি হচ্ছে এমন সময় আব্বু এবং আম্মু রুমে এলো। কিছু বলবে? না, তবে মন দিয়ে কাজ করবি। হুম। নিলয় আর কোনো কথা না বলে সকালে নাস্তা করে আব্বু আম্মুকে বিদায় দিয়ে অফিসের জন্য রওনা দিল। প্রায় 30 মিনিট পর অফিসে এলো। চারদিকে একবার চোখ বুলিয়ে দেখতে লাগলো। এমন সময় পিয়ন এসে বলল, আপনি কি নিলয়? জি। ম্যাডাম আপনাকে তার কেবিনে যেতে বলেছেন। ঠিক আছে, যাচ্ছি। সেখানে আর দাঁড়িয়ে না থেকে বসের কেবিনের সামনে এসে দাঁড়ালো নিলয়। ম্যাডাম, আসবো? আসুন, বসুন এখানে। ধন্যবাদ। নিলয়, আমাকে কি আবার আপন করে নেওয়া যায় না? সরি, আর এখানে এসব না বললে খুশি হব। কেন? কারণ আপনি আমার বস আর আমি সাধারণ কর্মচারী। কিন্তু নিলয়, আমি... জান্নাতকে থামিয়ে দিয়ে নিলয় বলে, জান্নাত, প্লিজ আমাকে এমন কিছু বলো না যেন এই জবটা ছেড়ে দিতে আমি বাধ্য হই। ঠিক আছে, আর বলবো না। আমি পিয়নকে বলে দিচ্ছি তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেবে। ধন্যবাদ। আর বসে না থেকে বাইরে চলে এলো। তারপর পিয়ন এসে নিলয়ের কেবিন আর কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল। প্রথম দিন তাই তেমন কোনো কাজ ছিল না। কয়েকজনের সাথে পরিচয় হয়ে নিল। তেমন কোনো কাজ নেই, তাই ম্যাডামের রুমে গেল। ম্যাডাম, আসবো? আসো। আর কখনো আসার জন্য পারমিশন নিতে হবে না, যখন ইচ্ছে তখন আসবে। আর বলো, কি হয়েছে? হাতে তেমন কোনো কাজ নেই, তাই ভাবছি বাসায় চলে যাব। ও ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে। ম্যাডামের রুম থেকে বের হয়ে কেবিনে থাকা ব্যাগ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল নিলয়। পাশে এসে আম্মুর সাথে একটু কথা বলে রুমে গেল। এরই মাঝে 2 দিন চলে গেল। ম্যাডাম আপনাকে ডেকেছেন। ঠিক আছে। কেবিনে বসে কাজ করছে নিলয়। এমন সময় পিয়ন এসে উপরের কথাগুলো বলে গেল। কিছু বুঝি না, নিলয় যতই জান্নাতকে এড়িয়ে চলতে চাই, সে ততই তার কাছে চলে আসে। আর কিছু না ভেবে জান্নাতের কেবিনে গেল। ম্যাডাম, আসবো? ওই, তোমাকে কতবার বলবো আমার কেবিনে আসতে তোমার পারমিশন নিতে হবে না? সেটা হয় না ম্যাডাম। কেন হয় না? কারণ আপনি আমার বস আর আমি সাধারণ এক কর্মচারী। আর আমাকেই বা কেন পারমিশন নিতে হবে না? আরও তো সবাই আছে, তাদের বলুন। নিলয়, তুমি কি আমাকে এখন আর একটুকু ভালোবাসো না? কাজের কথা বললে বলুন, না হলে আমি আমার কেবিনে যাব। ঠিক আছে, যাও। সেখানে আর না থেকে কেবিনে চলে এলো নিলয়। কি ব্যাপার, মন খারাপ? কিছু হয়েছে? হুম, না তেমন কিছু না। লাঞ্চে ফ্রি আছো? কেন? দুজন একসাথে লাঞ্চ করতাম। ঠিক আছে। আর শোনো, একটু হাসি খুশি থাকো। কেন, এখন কি আমি মনমরা হয়ে থাকি? আর না, তুমি এত হ্যান্ডসাম, বাট একটু কম কম হাসো। তা ঠিক। আর হেসে কথা বলে যদি তুমি আমার প্রেমে পড়ে যাও তাহলে? তাহলে কি তোমাকে বিয়ে করে নিব? কাজ বাদ দিয়ে এত হাসাহাসির কি আছে? আসলে ম্যাডাম... থাক, আর বলতে হবে না, এখন কাজ করুন। জি। তারপর জান্নাত চলে গেল। ওরাও কথায় বাদ দিয়ে কাজে মন দিল। কাজ করতে করতে কখন দুপুর হয়ে গেছে খেয়ালই করেনি নিলয়। এই যে স্যার, আর কত কাজ করবেন? ও, তুমি? কেন, অন্য কারোর আসার কথা ছিল বুঝি? আসবে আর কি, সেই মানুষটাই আর নেই। থাক, আর কথা বলতে হবে না, এখন চলো। চলো। তারপর রিয়ার সাথেই লাঞ্চটা করে নিল নিলয়। নিলয় অফিস ছুটির পর বাইরে আসতেই দেখলো রিয়া একটা রিকশায় বসে আছে। বাসা যাবে না? যাব। তাহলে আসো। না থাক, আমি যেতে পারবো। আরে সমস্যা কি, আসো। আর আমি তো তোমার ওখান দিয়েই যাব।
তারপরেও তুমি যাও, আমি অন্য একটা রিক্সা করে যেতে পারবো। আমি কিন্তু রাগ করব, প্লিজ। ঠিক আছে চলো। রিক্সাতে ওঠার পর সারাটা রাস্তা দুজনে কথা বলতে বলতে এলো। বাসার কাছে এসে রিয়াকে বিদায় দিয়ে ভিতরে চলে এলো নিলয়। ফ্রেশ হয়ে ফোন টিপছে এমন সময় আম্মু আসলো। মেয়েটার নাম কি রে? কোন মেয়ে আম্মু? আরে ওই মেয়েটা যার সাথে তুই রিক্সায় করে এলি। ও, ওর নাম রিয়া, আমার সাথেই কাজ করে। মেয়েটা দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ। তো আমি কি করব? তুই চাইলে ওর বাসায় কথা বলে দেখতে পারি। আম্মু তুমি কি পাগল হলে নাকি? এখানে পাগল হওয়ার কি আছে? এখন আমি বিয়ে টিয়ে করবো না। আর আম্মু প্লিজ এটা নিয়ে কিছু বলো না। রিয়া শুধুই আমার বন্ধু, আর কিছু না। হতে কতক্ষণ? আম্মু আমি তোমার পায়ে ধরি, তুমি এখন যাও। ঠিক আছে, তবে তুই ভেবে দেখতে পারিস। আম্মু চলে যাওয়ার পর লম্বা একটা নিঃশ্বাস ফেললো নিলয়। শালা রিক্সা করে আসাও সমস্যা, এখন থেকে একা একা হেঁটে আসতে হবে। সেদিনের মতো আর কিছু না ভেবে খাবার খেয়ে ঘুমিয়ে গেল অফিসে। নীলা, একটা কথা বলি? জি বলুন। না, আগে তুমি আমাকে তুমি করে বলো। সেটা আমি পারবো না ম্যাডাম। কেন পারবে না? ব্যাস পারবো না। ঠিক আছে, পারতে হবে না। এখন বলো, বাসা থেকে কি তোমার জন্য পাত্রী দেখছেন? দেখুন এগুলো নিতান্ত আমার পার্সোনাল ব্যাপার, আপনার না জানলেও চলবে। প্লিজ বলো। ওই শালি, তোকে আমি বলতে যাব কেন? তুমি আমাকে বকা দিলা? আজ মনে হচ্ছে প্রথম দিলাম। তাই বলে অফিসে? দরকার হলে আরো দিব, তোর সমস্যা? আমার সমস্যা না হলে কার হবে? ঠিক আছে, তাহলে আমি আর এই জব করব না, কাল থেকে আর আসবো না। এই না, তুমি আমাকে বকা দিবা, মন যা চায় তাই দিবা, তারপরও তুমি জব ছেড়ে দিও না। মনে থাকে যেন। এখন বলো কি খাবে? ছুটি লাগবে। আরে মাত্র তো আসলে, দুপুরের পর ছেও। না থাক, লাগবে না, আমি যাই। আর কোনো কথা না বাড়িয়ে কেবিনে এসে কাজ করতে লাগলো নিলয়। এই কয়েকদিনে কিছু বন্ধুও পেয়েছে যাদের সাথে কাজের ফাঁকে কথা বলতে পারে। হঠাৎ করেই জান্নাতের কথা মনে পড়লো। মেয়েটা অনেক ভালোবাসে, কিন্তু প্রতিদানে নিলয় তাকে কিছুই দিতে পারছে না। কি নিলয় সাহেব, কি ভাবছেন? না তেমন কিছু না, এমনি। আপনার কি খবর? এই তো চলছে ভাই। কিছু মনে না করলে একটা কথা বলি? মনে করলে বলবেন না। আচ্ছা শুনুন, আপনার আর রিয়া ম্যাডামের সাথে কি সম্পর্ক? কেন? আর আমরা তো জাস্ট ফ্রেন্ড। কিন্তু আমার মনে হয় উনি আপনাকে ভালোবাসে। রাফি সাহেব, আপনার কপাল ভালো যে রিয়া আজ আসেনি। আসলে আপনার হয়তো খবর করে ছাড়তেন। আর শুনুন, এখন একটা বিয়ে করে ফেলুন। তেমন কোনো মানুষ পেলে অবশ্যই করব, তখন আর বলতে হবে না। কেন, আপনার কোনো গার্লফ্রেন্ড নেই? জীবনে একটা ছিল, তবে এখন আর নেই। কেন? সেটা অন্য এক সময় বলবো। ঠিক আছে, এখন যাই, কাজ করি। ওকে বাই। রাফির সাথে কথা বলে আবার কাজে মন দিল নিলয়। হাতে কিছু কাজ থাকায় খেয়ালই করেনি দুপুর হয়ে গেছে। আর কত কাজ করবে? মানে? ওহ ম্যাডাম আপনি? আরে বসো বসো। জি। এখন বাসায় চলে যাও। কেন? সকালে যে বললে তোমার ছুটি লাগবে। না, আমার ছুটি লাগবে না। তখন যে বলবে। এমনি বলেছি। তাহলে চলো লাঞ্চ করি একসাথে। আপনি যান, আমার দেরি হবে। ঠিক আছে, তোমার কাজ হলে আমার কেবিনে এসো, দুজন একসাথে খাবো। আপনি খেয়ে নিন। তুমি না আসলে আমিও খাবো না। দেখা যাবে। কাজ শেষ করতে আরো 1 ঘন্টা সময় লাগে। টেবিলের নিচ থেকে খাবার বের করতেই জান্নাতের কথা মনে পড়লো নিলয়ের। তাই টিফিনটা নিয়ে ম্যাডামের রুমে গেল। ম্যাডাম আসবো? তুমি সোফায় 5 মিনিট বসো, আমি কাজটা শেষ করে আসছি। জি। পকেট থেকে ফোনটা বের করে টিপতে শুরু করলো নিলয়। এদিকে অনেক ক্ষুধাও লেগেছে, কিছু বলতেও পারছে না, তবে অনেক রাগ হচ্ছিল। মন চাইছিল উঠে গিয়ে জান্নাতের ল্যাপটপটা ভেঙে দেয়, কিন্তু পারছে না। কিছু সময় পর, রেগে গেছো? না। নিলয় একটা কথা বলি? বলুন। সেদিন কি আমার কোনো দোষ ছিল যার জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করেছিলে? আপনার কোনো দোষ ছিল না, আর এখনো নাই। তাহলে কেন চলে গেছিলে আমার জীবন থেকে? নিলয় নিশ্চুপ। তুমি যা বলতে আমি তো সেই কথাই শুনতাম, তাহলে কেন তুমি আমার সাথে এমনটা করলে? নিলয় নিশ্চুপ এবারও। বুঝলাম আমি কিছু একটা ভুল করেছিলাম, কিন্তু তুমি তো আমাকে বলতে পারতে,
তা না করে হুট করে একদিন এসে বললে আমাদের ভালোবাসা আর রাখা সম্ভব না। কি হয়েছিল তোমার? নিলয় নিশ্চুপ, কারণ তার কথার কোনো উত্তর দেওয়ার মতো ভাষা ওর নেই। প্লিজ নিলয়, কথা বলো। লাঞ্চ করবেন নাকি চলে যাব? কথাটি শুনে জান্নাত একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর ঠিক আছে। লাঞ্চ শেষ করে নিজের কেবিনে চলে আসলো নিলয়। তোর অফিস কেমন চলছে? এই তো আম্মু, চলছে। তোর অফিস কেমন চলছে? আচ্ছা শোন, আগামীকাল আমি আর তোর আব্বু তোর মামার বাসায় যাব, তুই কি যাবি? না আম্মু, অফিসে কাজের চাপ অনেক। কিন্তু ওই পাগলিটা তো আমাদের দুজনের মাথা খেয়ে ফেলবে। তোমরা এবার ম্যানেজ করে নাও। ঠিক আছে, তুই এখন রেস্ট নে। হুম। নিলয় রুমে বসে ফোন টিপছে, এমন সময় ওর আম্মু আসলো। আর এসে যা বললো তা তো শুনতেই পেলেন। আম্মু বলল যে পাগলি। আপনারা আবার নিলয়ের গার্লফ্রেন্ড ভাববেন না, পাগলিটার নাম নীলা। অনেক পিচ্ছি, তবে ওর কথা বলা আর শাসন করার সবার মন মুগ্ধ করার মতো। সে যাই হোক, আম্মু চলে যাওয়ার পর আরো কিছু সময় বন্ধুদের সাথে ফোনে কথা বলে ঘুমিয়ে গেল নিলয়। পরদিন আব্বু আম্মুকে স্টেশন অবধি এগিয়ে দিতে গিয়ে অফিসের জন্য অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 45 মিনিট। না জানি জান্নাত আজ কি বলে, তবে ও কিছু বলবে নিলয়ের মনে হয় না, কারণ জান্নাত ওকে দেখে অনেকটা ভয় পায়। কেন পায় জানে না নিলয়। কেবিনে বসে কাজ করছে, এমন সময় রিয়া ডাকলো। এই যে নিলয় সাহেব, আজ এত দেরি হলো কেন? একটু কাজ ছিল। তার কাজটা কি শুনি? বউকে রান্না করে খাওয়াচ্ছিলে নাকি? থাকলে তো খাওয়াবো। আসলে আব্বু আম্মুকে স্টেশনে এগিয়ে দিতে গিয়েছিলাম। কেন, ওনারা কোথাও গেল নাকি? হুম, মামার বাসায়। ও, এখন বলো আমাকে কেমন লাগছে? রিয়ার এমন প্রশ্ন শুনে কিছুটা অবাক হলো নিলয়। আরে অবাক হচ্ছে কেন? তো কি হব? আরে ধুর বোকা, আজকে আমাকে কেমন লাগছে সেটা জানতে চাইছি। রিয়ার সাথে এতটা সময় কথা বলছিল নিলয়, কিন্তু খেয়ালই করেনি রিয়া আজ শাড়ি পরে আসছে। আরে বাহ, আজ শাড়ি পরার কারণটা কি শুনি? কেন, আমার বুঝি শাড়ি পরা বারণ? বারণ হবে কেন? কখনো পরো না, তাই জিজ্ঞাসা করলাম। আগে আমার উত্তর দাও। সুন্দর লাগছে। শুধু সুন্দর? শুধু কেন হবে, অনেক অনেক বেশি সুন্দর লাগছে। যে কেউ আজ তোমার প্রেমে ফিদা হয়ে যাবে। কাউকে পড়াতে হবে না, শুধু তুমি পড়ালেই হবে। কি বললে? কিছু না। ঠিক আছে, এখন কাজ করো। হুম। তারপর দুজনে আর কথা না বলে কাজে মন দিল। কিছু সময় পর পিয়ন এসে রিয়াকে রুমে যেতে বলল। সেদিকে কান না দিয়ে নিজের মতো কাজ করতে লাগলো নিলয়। প্রায় 15 মিনিট পর ম্যাডামের রুম থেকে রিয়া বের হলো, তবে সাথে আরেকটা মেয়েকে দেখলো। তবে মেয়েটাকে অনেক চেনা চেনা লাগছে, কিন্তু সে কে মনে করতে পারছে না নিলয়। এত ভেবে ওর কাজ নাই, তাই আবার কাজে মন দিল। কিন্তু কপালটা খারাপ, তাই শান্তি মতো কাজটা করতে পারলো না, কারণ জান্নাত তার কেবিনে ডেকে পাঠিয়েছে ওকে। বিরক্তিকর নিঃশ্বাস ফেলে ম্যাডামের রুমে গেল নিলয়। ম্যাডাম, আসবো? আসো। আজ এত দেরি হলো কেন? একটু কাজ ছিল। আচ্ছা, আর রিয়ার সাথে তোমার এত কি কথা থাকে? ফ্রেন্ড, কথা বলতেই পারি। ফ্রেন্ড নাকি অন্য কিছু? দেখুন। ওকে থামিয়ে দিয়ে জান্নাত বলে, কি বলবে তুমি? তুমি কি মনে করেছো আমি কিছুই দেখতে পাই না? আমি সব সময় তোমাদের উপর নজর রাখি। আমি রিয়ার সাথে কি কথাটাও বলতে পারবো না? না, পারবে না। কেন পারবো না? আমি বলেছি তাই। জান্নাত, তুমি যেটা ভাবছো আসলে সেটার কিছুই না। আমাকে শেখাতে হবে না, যাও কাজ করো। আর ওর সাথে যেন কথা বলা না দেখি। আর যদি বলি? সেটা পরে বুঝতে পারবে। সেখানে আর কিছু না বলে কেবিনে চলে এলো নিলয়। নিজের উপর অনেক রাগ হচ্ছে, কেন যে চাকরিটা করতে গেল। এখন যদি চাকরি ছেড়ে দেয় তাহলে আব্বু অনেক কষ্ট পাবে, আর রিয়ার সাথে কথা না বললে কি বা হবে। এখন থেকে রিয়াকে একটু এড়িয়ে চলতে হবে। রিয়ার দিকে লক্ষ্য করতেই দেখলো নতুন মেয়েটাকে কাজ শেখাচ্ছে। নিলয় আর কিছু না ভেবে কাজ করতে লাগলো। সবার প্রায় টিফিন খাওয়া শেষ, শুধুমাত্র নিলয় ছাড়া, কারণ সকালে আব্বু আম্মুকে বিদায় দিতে গিয়ে টিফিনটাই আনা হয়নি। ঘরের দিকে তাকাতেই দেখলো 2:30 বাজে। অফিসের বাইরে এসে একটা দোকান থেকে সিগারেট নিল, ভিতরে হয়তো খেতে দিবে না। সিগারেট খেতে খেতে অনেকটাই চিন্তা দূর হলো, তাই আর বাইরে না থেকে অফিসের ভিতরে চলে এলো। কাজ করতে যাবে এমন সময় আব্বুর কল। হ্যাঁ আব্বু, ঠিক মতো পৌঁছে গেছো? প্রায় 30 মিনিট আগে আসছি। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো, শুধুমাত্র নীলা ছাড়া। কেন, আমার গার্লফ্রেন্ডটার কি হয়েছে? সেটা ওর থেকে শোনো। ঠিক আছে, দাও। তুমি আসলে না কেন?
এখন তো আগের মতো না, এখন আমি কাজ করি, তাই না? হুম, তাই কি হয়েছে? অফিসের ম্যাডাম ছুটি দেয়। হাই। আমাকে চিনতে পারছেন? চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। আর তোমার যে বয়স, তোমাকে তো জব দেওয়ার কথা না? ভাই, আপনার মনে আছে 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট থেকে 2টো মানুষকে বাঁচিয়েছিলেন? সেদিন যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আমরা কেউই বাঁচতাম না। তার মানে তুমি? জি ভাইয়া, আপনি হয়তো অন্ধকারে দেখতে পাননি, কিন্তু আমি দেখেছিলাম। যখন আপনি আমাদের হসপিটালে রেখে চলে গিয়েছিলেন, তারপর 2 দিন হাসপাতালে থাকার পর যখন সুস্থ হয়ে যায়, আপনাকে অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি। আমি অনেকবার আপনাকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আপনার ঠিকানা তো কিছুই জানি না, তাই আপনাকে আর সন্ধান করতে পারিনি। আমি দুঃখিত যে পরে আর তোমাদের কোনো খোঁজ নিতে পারিনি। আসলে সেই সময় কিছু কাজ ছিল। এখন বলো, আন্টি কেমন আছেন? আম্মু আর এখন নেই। নেই মানে? কিছুদিন আগে স্ট্রোক করে মারা গেছে। আমি সরি। আর আঙ্কেল কেমন আছে? ভাইয়া, পৃথিবীতে এখন আমার কেউ নেই। যখন আমি অনেক ছোট তখন আব্বু মারা যায়। আম্মু লালন পালন করতেন ওনার শিক্ষকতার উপার্জনের টাকা দিয়ে। কিন্তু এখন জব করতে গেলে কেন? বেঁচে থাকার জন্য। তানহার সাথে আরো কিছু কথা বলল। কথা বলার সময় নিলয় স্পষ্ট দেখতে পাচ্ছিল তানহার চোখে জল। ডেস্কে বসে কাজ করছিল, ঠিক এমন সময় জান্নাত তার রুমে আসতে বলল। আর বসে না থেকে জান্নাতের রুমে গেল নিলয়। জি ম্যাডাম, বলুন। রাগ করেছো আমার উপর? আপনার উপর রাগ করতে যাব কেন? আমি জানি তুমি আমার উপর রেগে আছো। কি করবো বলো? তুমি তো আমার একটা কথাও শোনো না, সবসময় শুধু রিয়ার সাথেই কথা বলো। ম্যাডাম, কাজের কিছু থাকলে বলুন, আমি আপনার এসব আজাইরা কথা শুনতে পারবো না। তুমি কি আমার কথায় বিরক্ত হও? জান্নাত করুণ ভাবে তাকিয়ে বলল। হ্যাঁ, আমি অনেক বিরক্ত হই। কি এত কথা তোর? বারবার আমাকে তোর কেবিনে আসতে হবে? আমি তোর কাজ করি ঠিক আছে, কিন্তু তাই বলে আমি তোর অন্য কথা শুনতে পারবো না। তোর কাজ হলেই হলো। এতে তুই যদি আমাকে তোর অফিসে রাখিস তাহলে রাখ, না হলে আমি তোর অফিসার কাজ করতে পারবো না। তুমি আমাকে তুই করে বললে? হ্যাঁ, বলছি, কি করবি তুই? কিছু না, যাও তুমি কাজ করো। সেখানে আর এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে ডেস্কে চলে এলো নিলয়। রাগের মাথায় কি থেকে কি বললো আল্লাহ ভালো জানেন। এখন জান্নাত যে কি করবে, আর বারবার ওকে ডাকারই বা কি আছে। মনে মনে এসব ভাবছে আর কাজ করছে। কাজ করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে, মানে লাঞ্চের সময়। এই যে স্যার। হ্যাঁ বলো। যাবেন না? কোথায় যাব? কোথায় মানে? তোমার মনে নেই? কি বলেছিলাম মনে পড়ছে না? ঠিক আছে, মনে করতে হবে না। আমি গেলাম, তুমি থাকো। আরে রাগ করছো কেন? লাঞ্চ করতে তো যাবই, তুমি তানহাকেও ডেকে আনো। কেন? আমি বলছি তাই। ঠিক আছে, ডেকে আনছি, তুমি একটু অপেক্ষা করো। রিয়া চলে যাওয়ার পর চেয়ারে বসে ভাবছি কি করা যায়। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকালো, দেখলো জান্নাত। কিছু বলবেন? লাঞ্চ করবে না? করবো। তাহলে আমার কেবিনে আসো। আজ একসাথে লাঞ্চ করতে পারবো না। সকালে রিয়ার টিফিন খেয়েছি, তাই এখন তাকে খাওয়াতে হবে। ওর টিফিন খেতে হবে কেন? কারণ আব্বু আম্মু বাসায় নেই। ও আপনি খেয়ে নিন। ঠিক আছে। জান্নাত চলে যাওয়ার পর রিয়া আর তানহা এলো। তাদের কোনো কথা বলতে না দিয়ে নিলয় বলল, চলো। কোথায় ভাইয়া? লাঞ্চ করতে। কিন্তু আমি তো টিফিন এনেছি। তাতে কি, আজ না হয় আমাদের সাথেই খেলে। ঠিক আছে, চলুন। রিয়া, একটা কথা বলার ছিল। বলো। তোমার বাসায় কে কে থাকে? বিয়ের প্রস্তাব দিবা নাকি? ওই চুপ করো, আগে যা বলছি তার উত্তর দাও। আমি, আব্বু আম্মু আর ছোট্ট একটা ভাই। ভাই কি করে? ক্লাস 3-তে পড়ে। তাহলে গুড। আরে কিসের গুড? বলবে তো? তোমার বুঝতে হবে না, আগে রেস্টুরেন্টে ঢুকো, তারপর সব বলছি। ঠিক আছে। অফিসের পাশে একটা রেস্টুরেন্টে গেল ওরা। ভিতরে যাওয়ার পর তিনজনে খাবার অর্ডার করলো, তারপর খেতে শুরু করলো। তানহা, তুমি কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো বা এখনো করো? ইন্টার প্রথম বর্ষে এক্সাম দিয়েছি। সেটা তো অনেক আগে হয়েছে। রিয়া, তুমি চুপ করে খাও। ওকে। তানহা বলো। জি ভাইয়া, রিয়া আপু ঠিকই বলেছেন। অনেকদিন আগে এক্সাম দিয়েছি, 2 দিন আগে রেজাল্ট দিয়েছে। বুঝলাম, এখন তোমার ইচ্ছা কি? এখন আর কোনো ইচ্ছা নেই। মানে আর পড়াশোনা করবে না? ইচ্ছা ছিল, আর আম্মু অনেক ইচ্ছা ছিল বড় হয়ে আমি শিক্ষিকা হব, কিন্তু আগে তো বাঁচতে হবে, তাই না? তোমার রেজাল্ট কি হয়েছে? ভাইয়া এগুলো বাদ দিন। যেটা বললাম সেটা বলো।
প্রথম হয়েছি। বলেই কান্না করে দিল তানহা। আরে কান্না করছো কেন? ওকে, আমি কান ধরছি আর কখনো এসব বলবো না। ভাই আপনার কথা শুনে কান্না পাইনি, কান্না পেয়েছে আম্মুর কথা মনে করে। আম্মুকে বলেছিলাম এবারও আমি প্রথম হব, কিন্তু আমার কি কপাল দেখুন, আম্মু আমার রেজাল্টটাও শুনে যেতে পারলো না। ঠিক আছে, এখন খাও। আর রিয়া? রিয়া নিশ্চুপ। ওই কি হলো তোমার? রিয়া এবারও নিশ্চুপ। ওই রিয়া, আও, মারলে কেন? এত সময় ধরে ডাকছি, শুনতে পাও না? তুমি তো চুপ করে খেতে বললে। ওদের কথা বলা দেখে তানহা ফিক করে হেসে দিল। যা কাজ রিয়ার জন্য হলেও মেয়েটা হাসলো, সবসময় তো চুপ করেই থাকে। বলো কি বলবে? আজকে তানহা তোমার বাসায় থাকবে। মানে ভাইয়া আমি রিয়া আপুর বাসায় থাকতে যাবো কেন? আমি বলছি তাই। কিন্তু ভাইয়া। আমাকে কি পর ভাবো? না কিন্তু ভাইয়া। তাহলে যা বলছি তাই শোনো। আর রিয়া, তোমার বাসায় কি সমস্যা হবে? একদম না। ঠিক আছে, যা বললাম তাহলে সেটাই করো। তারপর আরো কিছু কথা বলতে বলতে লাঞ্চ শেষ করে অফিসে চলে এলো। কিছু সময় কাজ করার পর আম্মুকে কল করলো নিলয়। আম্মু, তোমরা এখনই বাসায় চলে আসো। কিন্তু কেন? আগে আসো, তারপর আর আমার বুড়ি গার্লফ্রেন্ডটাকে সাথে নিয়ে এসো। ঠিক আছে, আসছি। আর কোনো কথা না বলে কল কেটে দিল নিলয়। তারপর আবার কাজে মন দিল, কিন্তু বারবার একটা পয়েন্টে এসে আটকা পড়ছে। অনেকবার চেষ্টা করেও কাজটা করতে পারলো না। তাই ভাবলো জান্নাতের কাছে যাই, যেই ভাবা সেই কাজ ফাইল ম্যাডাম, আসবো? আসো। এই জায়গায় একটু সমস্যা হয়েছে। থেকে সমস্যাটা দেখিয়ে একটু ভাবার পর জান্নাত নিজেই কাজটার সলিউশন বের করে দিল। ধন্যবাদ। বল। ম্যাডাম, কিছু কথা বলি। আমি আপনাকে এত অপমান করি, তারপরেও কেন রাগ করেন না? ভালোবাসার মানুষের প্রতি রাগ রাখতে নেই। ও ঠিক আছে, বাই। ম্যাডামের কেবিন থেকে বের হয়ে আবার নিজের কাজে মনোযোগ কি হলো নিলয়। অফিস টাইম শেষ, তাই বাসায় যাওয়ার জন্য রেডি হতে লাগলো। একটু আগে রিয়া আর তানহা চলে গেছে। বাইরে দাঁড়িয়ে আছে এমন সময় জান্নাত গাড়ি নিয়ে সামনে এলো। বাসায় যাবে না? যাব। গাড়িতে ওঠো। আমি যেতে পারবো, আপনি যান। চুপচাপ গাড়িতে ওঠো। কথা না বাড়িয়ে জান্নাতের গাড়িতে উঠল নিলয়। যান। তোমার ড্রাইভার নেই কেন? সরি, তুমি করে বলে ফেললাম। সমস্যা নেই, আর ড্রাইভার রাখতে মন চায় না, তাই নিজেই চালাই। ও আচ্ছা, তোমার বাবা মা কোথায় গেছেন বললে না? মামার বাসায় গেছে কিছু কাজের জন্য। ও আসবে কবে? আজকে আসতে পারে। নিলয়, তোমার কলেজের কথা মনে পড়ে? পড়লেই বা কি, সেটা আমাদের অতীত, তাই না? কিন্তু জান্নাত, এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না, প্লিজ এসব আর বলো না। ঠিক আছে। তারপর দুজনেই নিশ্চুপ। কিছু সময় পর বাসার সামনে এসে জান্নাত নিলয়কে নামিয়ে দিয়ে চলে গেল। বাসার ভিতরে এসে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখে রাত 7টা বাজে। ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখলো বুড়ি নীলা, তার মানে আব্বু আম্মু চলে এসেছে। ভাইয়া তুমি এমন কেন? আমি আবার কেমন? এই যে তুমি আমাদের এগিয়ে আনতে যাওনি, জানো আমি কত কষ্ট পেয়েছি। ওরে আমার বুড়িরে কত কষ্ট পেয়েছে। চলো ডিয়ার গার্লফ্রেন্ড, আম্মুর কাছে যাই। যাবো না। কেন? আগে তুমি আমাকে কোলে নাও। আমার এত শক্তি নেই যে তোমাকে কোলে নিব। যাও, তোমাকে নিতে হবে না। এত বড় মানুষ আমার মতো 5 বছরের কিউট মেয়েকেই কোলে নিতে পারবে না। বাব্বা কত রাগ। আসো বুড়ি। তারপর নীলাকে কোলে করে আম্মু আব্বুর কাছে গেলাম। আব্বু আম্মু, তোমাদের কিছু কথা বলার আছে। জানি না তোমাদের ফলাফল কি দাঁড়াবে, কিন্তু তোমরা প্লিজ আমার কথাটা রেখো। প্রয়োজন হলে কিছু সময় ভাবতেও পারো। আগে বলবি তো কথাটা কি? নিলয় তানহার ব্যাপারে সব বলল। এখন তুমি কি চাও? আব্বু, মেয়েটার পৃথিবীতে আপন বলতে কেউ নেই, আর আমার নিজের কোনো বোনও নেই। তাই বলছি, তানহা আমাদের সাথেই থাকবে এবং পড়াশোনা করবে। কিন্তু মেয়েটা কি রাজি হবে? হতে হবে। নিলয় তোমার যা করার করবে, মেয়েটার ইচ্ছেটা পূরণ করতেই হবে। আব্বু, তোমরা একটু ভাবতে পারো, কোনো সমস্যা নেই। এত ভাবাভাবি কি আছে? তাহলে তোমরা রাজি? কেন, আমরা কি রাজি হতাম না? ভেবেছিলাম তোমাদের অনেক করে বোঝাতে হবে, কিন্তু তার আর প্রয়োজন হলো না। থ্যাংক ইউ আব্বু আম্মু। আর একটা কথা ছিল। কি বল? তানহাকে তোমরা বাবা মায়ের অধিকার দিতে হবে। আরে পাগল, ওকে আমার মেয়ে করে বাসায় রাখবো, চিন্তা করিস না। সত্যি? সত্যি। লাভ ইউ আব্বু আম্মু। আর আমাকে কে বলবে? আরে আমি তো ভুলেই গেছি, আমার বড়িটা এখানে আছে। থাক, আর বলতে হবে না।
ওকে বুড়ি। আরও কিছু কথা বলে রুমে চলে এলো। হাফ ছেড়ে বাঁচলো যেন নিলয়। ভেবেছিল আব্বু আম্মু অপরিচিত একটা মেয়েকে বাসায় এনে বাবা মায়ের অধিকার দিবে, ভাবতেই পারেনি। অনেক খুশি লাগছে, তার থেকেও গর্ব হচ্ছে আব্বু আম্মুর প্রতি। পরের দিন এখনো তানহা বা রিয়াকে এটা নিয়ে কিছু বলেনি, সারপ্রাইজ দিবে তাই। লাঞ্চ শেষ করে কাজ করছে, ঠিক সেই সময়ে ম্যাডামের রুমে জোরে জোরে কথা বলা বাইরে থেকে শুনতে পেল ওরা। কথা বললে ভুল হবে, অনেকটা বকাঝকার মতো। সবাই কাজ বাদ দিয়ে ম্যাডামের রুমের দিকে তাকিয়ে আছে, কিন্তু বাইরে থেকে কিছুই বোঝা যাচ্ছে না। এভাবে আরো কিছু সময় পার হওয়ার পর দেখলো তানহা ম্যাডামের রুম থেকে কান্না করতে করতে বের হচ্ছে। তানহার এমন কান্না দেখে বুকের ভিতরে ছ্যাদ করে উঠল নিলয়ের। যদিও ওর নিজের কোনো বোন না, কিন্তু যখন ও নিলয়কে ভাইয়া বলে সবকিছু বলেছে, তখন থেকেই ওকে নিজের বোনের অধিকার দিয়েছে। অফিসের সব স্টাফ তানহার কাছে গিয়ে জিজ্ঞেস করছে কি হয়েছে। রিয়াকে দেখলো তানহাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এসব একদম নিলয়ের সহ্য হচ্ছিল না, উঠে গিয়ে তানহার কাছে গেল। সবাই এখান থেকে যা আর নিজের কাজ কর। অনেক রেগে আর জোরে বলল সবাই, আর কিছু না বলে চলে গেল। কিন্তু রিয়া তানহার কাছে আসে। এই মেয়ে, তোকে কি আলাদাভাবে যেটাই বলতে হবে? তুমি আমাকে তুই? হ্যাঁ তুই। যা এখান থেকে। ভয় পেয়ে রিয়া কিছু না বলে চলে গেল। এবার নিজেকে স্বাভাবিক করে বললাম, তানহা বোন আমার, সত্যি করে বলবি তুই কি ম্যাডামকে কিছু বলেছিস? ভাইয়া বিশ্বাস করুন, আমি ম্যাডামকে কিচ্ছু বলিনি। কাজে একটা ভুল হয়েছে, যার জন্য ম্যাডাম আমার মৃত আম্মু আব্বুকে নিয়ে বকাঝকা করছে। তানহার থেকে আর কিছু না শুনে তানহার হাত ধরে জান্নাতের কেবিনে গেল নিলয়। তুই তানহাকে কি বলেছিস? ওর কাজে ভুল হয়েছে তাই বলেছি। তানহাকে সরি বল। হাউ ফানি! ওকে আমার সরি বলতে হবে নাকি? হ্যাঁ হবে। যদি না বলি? আর ওকে আমার জব দেওয়াটাই ভুল হয়েছে। কেন যে আমার একটা বাজে মেয়েকে জব দিতে গেলাম। জান্নাতের কথা শুনে ঠাস ঠাস করে ওর গালে চড় বসিয়ে দিল নিলয়। জান্নাতের কথাগুলো সূচের মতো শরীরে বেঁধে যেতে লাগছিল। অনেক বেশি রাগ হচ্ছিল, তাই সহ্য করতে না পেরে অনেকটা শক্তি দিয়ে থাপ্পড় মারলো। কি ভেবেছিস তোর যা ইচ্ছা তাই বলবি? তুই জানিস তানহাকে? জান্নাত গালে হাত দিয়ে আছে। নিলয় আবারও বলে, তুই কি করে বলবি? আমি বলছি তাহলে, তানহা আমার বোন। কিন্তু তোমার তো নিজের কোনো বোন নেই। হ্যাঁ সেটা পরশু অবধি ছিল, কিন্তু গতকাল থেকে তানহা আমার বোন। যদিও ও আমার নিজের মায়ের পেটের বোন না, কিন্তু আজ এখন থেকে তানহা আমার মায়ের পেটের বোন। আর তুই যে জবের জন্য তানহাকে বকা দিয়েছিস, সেই জব আজ থেকে ও করবে না। কালকের মধ্যে তুই রিজাইন লেটার পেয়ে যাবি। কথাগুলো বলে ডেস্ক থেকে ব্যাগটা নিয়ে তানহাকে সাথে করে অফিসের বাইরে চলে এলো নিলয়। ভাইয়া ম্যাডামের সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি। এটা আমি শুনতে চেয়েছি। না, কিন্তু জব ছেড়ে দিলে আমি বাঁচবো কি করে? ভয় পাচ্ছিস? তুই এখন আমার বোন। গতকাল আব্বু আম্মুকে সব বলেছি। তোকে আজ সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারিনি। কথাগুলো বলে তানহার দিকে তাকাতেই দেখলো মেয়েটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, যা দেখতে নিলয়ের একদম ভালো লাগছিল না। তাই হাসানোর জন্য বলল, তুই কি জানিস, তুই কান্না করলে একদম পেতনির মতো লাগে। ভাইয়া ঠিক আছে আর বলবো না। আর সরি তুই করে বলছি। সরি কেন? এখন থেকে তুই করেই আমাকে বলবে। হুম, আর তুইও আপনি না তুই করে বলবি। ঠিক আছে। তারপর একটা রিক্সা করে সারাটা রাস্তা তানহার সাথে কথা বলতে বলতে বাসায় চলে এলো নিলয়। বাসার ভিতরে আসতেই আম্মুকে বলল, আম্মু, ও তানহা। চুপ হারামজাদা! মায়ের কাছে মেয়েকে পরিচয় করিয়ে দিস, তোর লজ্জা করে না একটু? আম্মুর কথা শুনে তানহা হেসে দিল। তাই বলে চুপ কর। তানহা মা, আয় আমার সাথে। তানহাকে সাথে করে নিয়ে আম্মু রুমে চলে গেল। আপনাদের হয়তো বলা হয়নি, নিলয়দের বাসা 3 তলা। উপরে ওরা থাকে আর নিচের 2 তলা ভাড়াটে থাকে। ভাড়া দিয়েই অনেক টাকা পাওয়া যায়, যার জন্য নিলয় চাকরি করতে চায়নি। সে যাই হোক, আম্মু তানহাকে নিয়ে রুমে যাওয়ার পর নিলয় আর সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে এসে ফ্রেশ হয়ে নিল। ভাইয়া, আপুটা কি এখন থেকে এখানেই থাকবে? হুম। আর বুড়ি, তুই যেন ওর সাথে খারাপ ব্যবহার করবি না। তুমি আমাকে কি বললে? এখন তোমার জরিমানা হয়ে গেছে। কিসের জরিমানা? এই যে তুমি আমাকে তুই করে বলেছো। আল্লাহ, আমি তো ভুল করে বলেছি। কোনো কথা নাই, তবে এটা একটু ভিন্ন জরিমানা হয়েছে। শুনি এবার জরিমানাটা কি? কাল আমরা ঘুরতে যাব। আমার যত ইচ্ছা ঘুরবো, খাবো, তোমার কিছু বলা যাবে না। তাহলে তো আমি ফকির হয়ে যাব। হলে
হবে তাতে আমার কি? আমি তো তোমার বিএফ, তাই না? বিএফ এর থেকে টাকা নিবে? চুপ। বিএফ মানে বেস্ট ফ্রেন্ড, তাই তোমার থেকে আমি নিতেই পারি। আমি কিন্তু মন খারাপ করব। আমিও আন্টিকে বলে কিন্তু নিজেকে স্বাভাবিক করে বলল, কিসের প্রেম? থাক, আর বলতে হবে না। ম্যাডাম আমাদের সব বলেছে। কি বলেছে? এই যে তোমার আর ম্যাডামের রিলেশনশিপের কথা। চুপ। আর ওই আপনার লজ্জা লাগে না এসব কথা সবাইকে বলতে? নিজের ননদিকেই তো বলেছি। কিসের ননদ? তোমার সাথে আমার বিয়ে হলে তো তোমার বোন আমার ননদ হবে, তাই না? বিয়ে? সেটাও আবার তোমাকে? হাস্যকর। দেখা যাবে। দেখতে পারবে। এখন বলো, অফিস যাওনি কেন? আমার জন্য। মানে? নীলা প্লাস তানহা সব বলে দিল জান্নাতকে। আগামীকাল আসবে কি? না। কেন? কাল তানহাকে কলেজে ভর্তি করাতে হবে। তাহলে জবের কি হবে? ওর জব করতে হবে না? সেসবের জন্য এখনো রেগে আছো? আর আমি তানহার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। রাগ না। আর তুমি সেদিন ওর সাথে খারাপ ব্যবহার না করলেও ওকে আর জব করতে দিতাম না। এখন ওর ইচ্ছাটাই পূরণ করার প্রচেষ্টা করবে। ও, নীলা, তানহা, চল। চল। জান্নাতের সাথে আর কোনো কথা না বলে বাসায় চলে এলো তারা। একদিন বাসায় কিছু কাজ করার জন্য অফিসে যেতে পারেনি। কাজ বলতে তানহাকে নতুন কলেজে ভর্তি করা। অফিসের ঠিক উল্টো দিকে তানহার কলেজে, তাই ওকে এগিয়ে দেওয়ার সময় পায় না নিলয়। তবে বাসা থেকে কলেজের দূরত্ব 5 মিনিটের। সে যাই হোক, অফিসে বসে কাজ করছে নিলয়। এমন সময় জান্নাত এলো। কি করছো? দেখছেন না কি করি? তুমি সবসময় এমন করো কেন? তো কেমন করব? বিরক্ত করবেন না প্লিজ। আপনি এখন যান। জান্নাত আর কিছু না বলে চলে গেল। লাঞ্চ টাইমে একা বসে আছে নিলয়। এমন সময় এক কলিগ সাইফ এলো। নিলয় ভাই, কি খবর? এই তো। আপনার? ভালো ভাই, একটা হেল্প লাগবে। বলুন, কি হেল্প লাগবে? আপনি আগে বলুন, রাজি হবেন? রাজি হওয়ার মতো কথা হলে অবশ্যই রাজি হব। ভাই, আমার আসলে রিয়াকে ভালো লাগে। তো আপনি যদি ওকে একটু বলতেন। দেখুন সাইদ ভাই, আপনি ওকে ভালোবাসেন, তাই আমার মনে হয় এটা আপনার বলাই বেটার হবে। কিন্তু আপনি যদি ওকে বোঝাতেন। ঠিক আছে, বলবো। ধন্যবাদ। সাইফ চলে যাওয়ার পর নিলয়ও এসে ডেস্কে বসলো। রিয়া আপন মনে সে তার কাজ করছে। রিয়া, একটা কথা বলি। বলো। তুমি কি কাউকে ভালোবাসো? বাসি। ও, আসলে কে আমাদের মাঝে আর কোনো যোগাযোগ ছিল না, আর এখন তো তুমি সব জানোই। কথাগুলো শোনার পর নিলয় চোখ মুছে চলে যেতে লাগলো। রিয়া, আমি সরি। কোনো ব্যাপার না। আর সাইফের কথা ভেবে দেখতে পারো। আমার কথার কোনো উত্তর না দিয়েই রিয়া চলে গেল। সেখানে আর বসে না থেকে ডেস্কে বসে কাজ করতে লাগলাম। যাচ্ছি। ম্যাডাম, আসবো? আসো। বলুন। কিছুই না, চুপচাপ এখানে বসে থাকো। কিন্তু আমার কাজ। সমস্যা আছে? কি সমস্যা? বলছি, আগে ছাড়ুন। বল। আমাকে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু সেটা আমি রিজেক্ট করে দেই এবং আপনার আর আমার অতীতের কথা বলি, যা শুনে কান্না করেছে। আর কোনো কথা না বলে ম্যাডামের রুমে বসেই কাজ করতে লাগলো নিলয়। ম্যাডামের রুমে বসে কাজ করছে নিলয়। এমন সময় রিয়া বাইরে থেকে কথাটা বলাতে বাইরের দিকে তাক। ম্যাডাম, আসবো? আসলে ম্যাডাম, নীলয়ের সাথে কিছু কথা ছিল। ম্যাডাম, অনেকটা পার্সোনাল। ঠিক আছে, চলো। বাইরে আরেকজন আছে, সাইফ। দেখা যাবে, এখন কাজ করো বসে। আসুন। তো বলুন। চুপ। আপনি যাবেন মানে? আমি যাব। কেন যাব না? যাব না, ব্যাস। ওই, তুই যাবি না, তোর ঘর যাবে। এক প্রকার জোর করি জান্নাত ওদের সাথে কথা বলার জন্য নিয়ে এলো। 4 জন বসার পর। কিসের জন্য? তো নিলয় ভাই নিজের জন্য কিন্তু কাজটা করেছে। কিসের কাজ? আপনাকে এখনো নিলয় ভাই ভালোবাসে। ওই, চুপ করুন। কি সব বলছেন? না, চুপ করবেন না, বলুন আপনি। নিলয় ভাই এখন আপনাকে অনেক অনেক ভালোবাসে। তাই বুঝি। কিন্তু ম্যাডাম, আপনি জানেন না? জানি তো, এই জন্য তো নিজের কেবিনে বসে কাজ করে। তোমরা কি চুপ করবে? আর ওই শালা তোর এসব বলতে বলছে কে? যেটা সত্যি সেটাই বলছি ভাই। রাগ তোর সত্যি? আহা বাবু, রাগ করছো কেন? আবার বাবু? তাহলে কি
বলবো বাবু? চুপ শালি, থাক তোরা, আমি বাসায় গেলাম। আরে রাগ করছো কেন? জান্নাত কিছু আইটেমের নাম বলে। তাহলে কি করব? বিষ খাবো? এখানে কি পাওয়া যাবে? এত কথা বলিস কেন? আমি যা অর্ডার করেছি সেটাই দুজনে খাবো, আপনারা অর্ডার করতে পারেন। তারপর রিয়া খাবার অর্ডার দিল। থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে চুপচাপ বসে আছে নিলয়, কারণ নিলয় চায় না আরো একটা থাপ্পড় খেতে। এমনিতেই শাকচুন্নির যে রাগ। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, সেদিন রিয়াকে নিলয় আর জান্নাতের কথা বলার পর থেকে রিয়া সাইফের সাথে কথা বলতো। কিছুটা আন্দাজ করতে পেরেছিল নিলয় তারা দুজন এখন একে অন্যকে ভালোবাসে, কিন্তু নিশ্চিত ছিল না। তবে আজ নিশ্চিত হলো, এক সপ্তাহের ব্যবধানে দুজন দুজনকে ভালোবেসে ফেললো। আর নিলয় সেটা তো সেদিন থেকে কুয়ার মধ্যে পড়ে আছে, যেদিন থেকে জান্নাতের তার কেবিনের ভিতরে নিলয় ডেস্ক করে দিছে। সবসময় জ্বালাতন। সে যাই হোক, লাঞ্চ শেষ করে অফিসে এলো ওরা। নিলয় কাজ করছে, এমন সময় জান্নাত চেয়ারটা তার দিকে ঘুরিয়ে নিল। কি হলো আবার? জান্নাত কোনো কিছু না বলে নিলয়ের কোলে বসে বলল, কি করছো এ? যেটা করছিস সেটা করতে দাও। নিলয় নিশ্চুপ, কারণ মুখ ধরে রাখছে জান্নাত। বাবু তুমি এমন কেন? রাখ তোর বাবু। দেখো, এই রোমান্টিক সময় যদি তুই এসব বলিস তোর খবর আছে কিন্তু। আমি এত রোমান্টিক না যে তোর সাথে রোম্যান্স করব এখন। জান্নাত কিছু না বলে নিলয়ের নাদান ঠোঁটজোড়াকে নিজের মনে করে চুষতে লাগলো। প্রায় 7 মিনিট পর ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর দুজনেই হাঁপাতে লাগলো। কেমন লাগলো বাবু? একদম জঘন্য। তাহলে আবার দে। তার আর দরকার নাই। কেন? নিলয়ের কোল থেকে উঠে ডেস্কের উপর বসে দুপা চেয়ারের দুই পাশে দিয়ে নিলয়কে দোলাতে দোলাতে বলল, যদি আমার পেট খারাপ হয়? পাগল, কিস করলে পেট খারাপ হয় তোমাকে কে বলছে? ফেসবুকে দেখেছিলাম গার্লফ্রেন্ডকে কিস করে পেট খারাপ বয়ফ্রেন্ডের। মজা নাও। আরে না, সত্যিই দেখেছিলাম। আচ্ছা এখন বাদ, এসব এখন বাদ। এখন বল, তুমি আমাকে মিথ্যা বলতে গেলে কেন? কি মিথ্যা বলতাম? এই যে তুমি আমাকে ভালোবাসো না। সত্যিই ভালোবাসি না। দেখা যাবে বিয়ের পর। কাদের বিয়ে? তোমার আর আমার। হবে না বিয়ে। বাজি? আমি বাজি? বাট কি বাজি? তুমি যা বলবে তাই। ঠিক আছে, আমি যদি তোমাকে বিয়ে করতে পারি তাহলে তোমার সাধ্যমতো কিছু কাজ করতে দেবো, যেগুলো তোমার হাড়ে হাড়ে পালন করতে হবে। ওকে। আর যদি বিয়ে না হয়? তাহলে সারা জীবনের জন্য তোমার জীবন থেকে চলে যাবে। জান্নাতের কথা শুনে বুকের ভিতর নিজের অজান্তেই ছ্যাদ করে উঠল নিলয়ের। হয়তো নিলয় ওকে হারতে চায় না, কিন্তু জান্নাত ওর পরিবার রেখে ওদের পরিবারে কিভাবে থাকবে? জান্নাত হলো বাবা মায়ের একমাত্র সন্তান। এটা ছাড়াও ওর বাবার অনেক টাকা। ইচ্ছে করলে ওর বাবা একটা ভালো কোনো পরিবারে তার মেয়ের বিয়ে দিতে পারেন, কিন্তু জান্নাতের কথা শুনে এতটা অস্বস্তি লাগছে কেন নিলয়ের? ওর এমন চেহারা দেখে জান্নাত হেসে বলল, আরে ভয় পেও না, তোমাকে ছাড়া কোথাও যাবো না। প্রয়োজন হলে তোমাকে জোর করে বিয়ে করবো। দেখা যাক। জান্নাত তখন কিছু না বলে নিলয়ের কপালে চুমু খেয়ে বলল, কাজ করো এখন। হুম। তারপর কাজে মন দিল নিলয়। অফিস শেষ করে বাইরে রিক্সার জন্য অপেক্ষা করছে, কিন্তু কোনো মতেই রিক্সার কোনো খোঁজ নাই। হেঁটে যাবে বলে পা বাড়ালো, এমন সময় জান্নাত গাড়ি দিয়ে পথ আটকালো। বাবু ওঠো। ওই চুপ, সবসময় মজা ভালো লাগে না। মজা কেন করো? আর ওঠো। না থাক, আমি হেঁটেই যাব। এই উঠবি তুই? না। শালা তুই উঠবি না মানে তোর বাপ উঠবে। তাহলে আব্বুকে গিয়ে বলো। এটা কথার কথা, এখন তুই ওঠ। জান্নাত নিলয়ের কলার ধরে গাড়ির মধ্যে নিয়ে গেল। তুমি আমাকে নির্যাতন করছো কেন? কি বললে? এটা নির্যাতন? তো নয়তো কি? আর তুমি যে আমার সাথে ব্রেকআপ করছিলা সেটা আমাকে টর্চার করা হয়নি? নিলয় নিশ্চুপ। জান্নাত আবারও বলে, এসব বাদ দিয়ে চুপচাপ বসে থাকো। হুম। আমার ননদিনীর কি খবর? ভালো। কলেজ যায় রেগুলার? যাই। আর বুড়ির কি খবর? 2 দিন আগেই বাসায় চলে গেছে। কে নিতে এসেছিল? মামা আর মামি। ও, কথা বলতে বলতে বাসায় চলে এলো ওর। ফ্রেশ হয়ে ও রুমে বসে আছে নিলয়, এমন সময় রুমে তানহা এলো। কিছু বলবি? হ্যাঁ বল। ভাইয়া, আজ যখন কলেজে যাচ্ছিলাম তখন জান্নাত ম্যাডামের সাথে দেখা হয়েছিল। কি হয়েছে? এটা আমাকে দিছে। এটার তো অনেক দাম, আর তুই এটা নিতে গেলি কেন? আমি নিতে চাইনি, ম্যাডাম আমাকে অনেক জোর করে দিয়েছে। তোর পছন্দ হয় এটা? অনেক। ঠিক আছে, তাহলে এটা রেখে দে। তবে আমি একটা ছবি তুলে নিই। কেন? এমনি। ওকে, এখন তুই যা। ঠিক আছে। তানহা চলে যাওয়ার পর রাহুলকে কল দিল নিলয়, কারণ ওর বাবার জুয়েলার্সের দোকান আছে।
তোকে আমি একটা ছবি দিছি, সেটা দেখ আর আমাকে বল এরকম কানের দুল আরও আছে নাকি। একটা আমার লাগবে। কেন? ও ঠিক আছে, বাই। রাহুলের সাথে কথা বলে কেটে দিল নিলয়। সেদিন রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। সকালে অফিসে যাওয়ার পথে রাহুলের জুয়েলারি দোকান থেকে কালকের ওই কানের দুলটা নিয়ে গেল নিলয়। অফিসে আজ তাড়াতাড়ি যাওয়ার জন্য আগে থেকেই রুমে বসে কাজ করছিল। হঠাৎ কারো আগমন লক্ষ্য করতেই দেখলো ম্যাডাম এসেছে। আরে জানো, এত সকাল সকাল কেন? আমার কথা কি মনে পড়ছিল? দেখুন ম্যাম। তোমাকেই তো দেখছি। ধুর, বাপটা লাগ কুলেতে বুদ্ধি। নিলয় নিশ্চুপ। জান্নাত পেছন থেকে জড়িয়ে ধরে বলল, নিলয় কি হলো? ছাড়ো। আরে কি হলো? কিছু না। আর প্লিজ জান্নাত, তুমি আমার পরিবারকে দয়া করতে হবে না। মানে? এইটা পকেট থেকে দুল বের করে। এটা তোমার কাছে কেন? তোমাকে ফেরত দেওয়ার জন্য এনেছি। কেন? যার জিনিস তাকে দিতে এসেছি। কিন্তু আমি তো। সেসব আমি কিছু জানতে চাই না। আর এটা তোমার জিনিস, তুমিই রাখো। দয়া করে আমার পরিবারকে কিছু দান করতে হবে না। ওই চুপ। আর আমি নিলাম, ঠিক আছে, কিন্তু বাসুরাতে এটাই তোর হাত থেকে পড়বো, মনে থাকে যেন। বিয়ে হলে তো দেখা যাবে। আর শোনো, আমি আজ অফিসে থাকতে পারবো না। তো আমি কি করব? কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে সেগুলো তুমি সলভ করে দিবে। ঠিক আছে, চেষ্টা করব। ঠিক আছে, আমি যাই তাহলে। জি। জান্নাত চলে যাওয়ার পর আবার কাজ করতে লাগলো নিলয়। হঠাৎ জান্নাতের ব্যবহারের কথা মনে পড়ল। অফিসে এলো কিন্তু কোনো কাজ না করে চলে গেল। কি এমন কাজ যে আসার সাথে সাথে চলে যেতে হবে? আর এতই যদি দরকারি কাজ থাকে তাহলে আসার কি দরকার ছিল? সবকিছু মাথার উপর দিয়ে গেল। সেসব আর চিন্তা না করে কাজে মন দিল নিলয়। সারাটা দিন কাজ করতে অনেকটা বোরিং লাগছে, কারণ প্রতিদিন জান্নাতের সাথে বকবক করতে করতে দিনটা পার হয়ে যায়। কিন্তু আজ সে নেই। আগে বাইরে কাজ করতো, তখন কারোর সাথে কথা বলতে পারতো, কিন্তু এখন রুমের মধ্যে কারোর সাথেই কথা বলতে পারছে না। কোনোরকম দিনটা পার করে বাসায় চলে এলো নিলয়। বাসায় এসে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে সিগারেট খেতে লাগলো। অনেকদিন ছাদে আসে না, তবে এখন কেন জানে না সিগারেট অনেক ভালো লাগে। আগে দু চোখেই দেখতে পারতো না, কিন্তু এখন নিজের অজান্তেই ভালো লাগা কাজ করে। প্রতিদিন কমপক্ষে 2টা খেতেই হয়, আর না খেলে কেমন জানি মনটা খচখচ করে। সে যাই হোক, সিগারেটটা ধরিয়ে খেতে লাগলো আর ছাদে হাঁটতে লাগলো। কিছু সময় ছাদে থাকার পর রুমে চলে এলো। একটু পর তানহা ডেকে গেল। রাজি হয়েছে, কিন্তু জান্নাতের সাথে যদি আমার বিয়েটা হয়েও যায় তাহলে তো আমার জীবন একদম তেজপাতা করে ছাড়বে। তার উপর বাজি তো আছেই, যা হবে দেখা যাবে। এসব ভেবে আর লাভ নেই। সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন। কি রে ভাইয়া, আজ অফিস যাবি না? যাব। তাহলে ঘুম থেকে ওঠ, আজ আমিও তোর সাথে অফিস যাব। তুই কেন যাবি? ম্যাডাম যেতে বলেছে। কেন? সেটা জানার জন্যই তো যাব। ঠিক আছে। তাড়াতাড়ি ওঠ। আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে নিল নিলয়। তারপর সকালের নাস্তা করে অফিসের জন্য বের হলো সাথে তানহা। দুজন একটা রিক্সা করে অফিসে চলে এলো। আরে তানহা, কেমন আছো? এই তো আপু ভালো, আপনি কেমন আছেন? ভালো। তা কি মনে করে আজ? ম্যাডাম ডেকেছেন? ও, তাহলে যাও। কথা বলা শেষ করে তানহাকে সাথে করে কেবিনে ঢুকলো নিলয়। জান্নাত ওদের দেখে কাজ বন্ধ করে উঠে দাঁড়ালো। নিলয় ওর চেয়ারে গিয়ে বসলো। অপরদিকে জান্নাত আর তানহা সোফার উপর বসলো। তানহা, তুমি কি এখন আমার উপর রেগে আছো? যদি রেগে থাকো তাহলে তুমি বলো, আমি তোমার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। ছি ছি, কি করছেন ম্যাডাম? আর সেসব আমি অনেক আগেই ভুলে গেছি। মিথ্যা বলছো, তুমি এখন আমাকে ক্ষমা করতে পারো না। আরে বলছি তো ম্যাডাম, ক্ষমা করে দিচ্ছি। তাহলে ম্যাডাম বলছো কেন? ঠিক আছে, আর বলবো না। এখন থেকে ভাবি বলবে। ওই কিসের ভাবি? এখনো বিয়ে হয়নি। তানহা, একদম ভাবি বলবি না। ভাইয়া তুই চুপ কর, ভাবির সাথে আমাকে কথা বলতে দে। নিলয় আর কিছু বললো না। আর এই নাও দুল। কিসের দুল? যেটা তোমাকে দিয়েছিলাম, কিন্তু তোমার ভাইয়া আমাকে। গিয়েছিলে, সেটা আমি আলমারিতে রেখে দিচ্ছি। তাহলে নিলয় যেটা আমাকে ফেরত দিল? ভাইয়া এসব কি? যেটা দেখছিস সেটা। একদম চুপ। তোকে যে দুল জান্নাত দিয়েছিল সেরকম অন্য একটা দুল
তাকে ফেরত দিয়েছি। তুই আমার বোন, তোকে কেউ দয়া দেখিয়ে কিছু দিবে সেটা আমি মানতে পারবো না, তাই তাকে সেরকম অন্য একটা দুল কিনে ফেরত দিয়েছি। আমি আমার ননদকে দিতেই পারি, এতে দয়ের কি আছে? ভাবি আর কিছু বলবে? এটার জন্য ডেকেছিলাম। ও, তাহলে আমি যাই। হুম, ভাইয়া গেলাম। বিয়ের আগে আমি কিছু নিতে দিব না, সাবধানে যাস। আর গিয়ে আমায় একটা কল করিস। ঠিক আছে। তানহা চলে যাওয়ার পর আবার কাজে মন দিল নিলয়। কিছু সময় পর পেছন থেকে গলা জড়িয়ে ধরলো। বুঝতে বাকি রইল না এটা জান্নাত ছাড়া কেউ না। বাবু, আমি বুঝতে পারছি কেন তুমি আমাকে দুল দিয়েছো। কেন দিয়েছি? কারণ দুলটা তোমার অনেক পছন্দ হয়েছে, যার জন্য আমাকে দিতে চেয়েছি। কোনো কারণ না পেয়ে এভাবে আমাকে দিলে, তাই না? জি না। আমি জানি। না, জানো ভালো। এখন ছাড়ো, কাজ করব। ছাড়বো না। প্লিজ ছাড়ো, কাজ করতে দাও। তাহলে একটা পাপ্পি দাও। পারবো না আমি। কেন পারবে না? এমনি। একটা দাও না প্লিজ। ওকে দাঁড়াও। দাও। নিলয় মুখটা জান্নাতের মুখের কাছে নিতেই জান্নাত ওর চোখ বন্ধ করে ফেললো। আজ কেন জানি নিজেকে জান্নাতের দিকে আকর্ষণ করছে। টানা টানা চোখ, যা দেখে যে কেউ ওকে দেখে ফিদা হয়ে যাবে। জান্নাতের চোখ বন্ধ করায় নিলয় ওর ঠোঁটের দিকে তাকালো। দেখলো ঠোঁটটা কাঁপতে শুরু করে দিচ্ছে। তখনই ওকে কিস করবে ঠিক সেই সময়। জান্নাতকে কিস করবে এমন সময় নিলয় বলল, জান্নাত, আমার না খুব জোরে চেপেছে। কথা বলার পরপরই চোখ খুলে নিলয় দিকে রাগী মোড়ে তাকালো জান্নাত। মনে হচ্ছে নিলয়কে এখন ইচ্ছা মতো পিটাবে। কি মানে? মানে হিসু, 1 নাম্বার যাকে বলে। কিস করার সময় এটা পাওয়ার ছিল নাকি তুই এমন বলছিস? ছি, আমি কি তোমাকে মিথ্যা বলতে পারি বলো? জানা আছে তোর সত্য কথা। তাহলে আমি যাই। চাই মানে কোথায় যাবি? ওই যে হিসু করতে। তোর সাথে আমিও যাব। কি? তুমি যাবে কেন? দেখবো তাই। কি, তোমার লজ্জা লাগবে না? চুপ কর হারামি। আমি কি তোর মতো লুচি নাকি? দেখবো তুই করবি নাকি আমাকে মিথ্যা বললি। এই রে, মনে হচ্ছে ধরা পড়ে গেলাম। এত কষ্টে একটা মিথ্যা কাহিনী বললাম, সেটারও ফেলুদা বানিয়ে দিল। কি হলো, কি ভাবছো? বিয়ের কথা। কার বিয়ে? আমার। তোমার? আমার আর আমার মানে কি? সরি, আমার আর তোমার। তাই বুঝছি। ঠিক আছে বাবু। এখন যাই। যাও। এত সেখানে আর দাঁড়িয়ে না থেকে বাথরুমে চলে গেল নিলয়। লম্বা একটা নিঃশ্বাস ফেলে সিগারেট ধরালো। শালার যতই বলি সিগারেট আর খাবো না, ততই নিজেকে নিকোটিনের ধোঁয়ায় আবদ্ধ করে ফেলি। সিগারেটটা তাড়াতাড়ি শেষ করে কেবিনে আসলো। নিলয় চেয়ারে বসতে বসতে জান্নাত প্রশ্ন করলো, সময় লাগে? হুম। এদিকে আসো। কেন? একটা মিটিং আছে, সেটার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। অন্য কাউকে নাও। না, তুমি মানে তুমি। ঠিক আছে। আর মিটিং কবে? আগামীকাল লাঞ্চের পর, তবে তারা সকালে আসবে। ঠিক আছে, দাও। এখানে সব আছে, সমস্যা হলে আমার থেকে জেনে নেবে। আর যদি ভুল হয় তাহলে আমার বোনের মতো আমাকেও বকা দিবে? না, তোমাকে থাপ্পড় দিব না। এক কথা শুধু বারবার বলে। মনে হচ্ছে রেগে গেছে, তাই আর কিছু বলল না নিলয়। সারাদিন নিলয়কে রাগায়, কই নিলয় তো কিছু বলে না, আর এইটুকুতেই রেগে গেল। ওকে, আমিও আর ডিস্টার্ব করব না। মাথা থেকে সব ছেড়ে ফেলে কাজে মন দিলাম। অনেক সময় কাজ করার পর বাইরে যেতেই দেখলাম সবাই লাঞ্চ করতে গেছে, তাই আমিও কেবিনে চলে আসলাম। দেখলাম জান্নাত টিফিন বের করছে। ওকে টিফিন বের করা দেখে আবার বাইরে চলে এলাম। অবশ্য জান্নাত 2-1 বার ডাক দিয়েছিল, কিন্তু আমি না শোনার ভান করে বাইরে চলে আসি। লাঞ্চ টাইমে যার জন্য কোনো কাজ নেই, তাই অফিসের বাইরে এসে একটা চায়ের দোকানের সামনে এসে সিগারেট ধরালাম। লাঞ্চ টাইমটুকু পার করতে করতেই 5টা সিগারেট শেষ। ভাবছি আরও একটা ধরাবো, কিন্তু মোবাইলে সময় দেখার পর আর খেলাম না। তারপর আবার অফিসে চলে এলাম। প্রায় সবাই আবার কাজে মন দিয়েছে। আমিও কেবিনে ঢুকলাম। কোথায় গেছিলাম? বাইরে। কেন? লাঞ্চ করতে। আমি ডাকলাম, শুনলে না কেন? শুনতে পাইনি। ঠিক আছে, আসো, এখন খাবে। আমি বাইরে থেকে খেয়ে এসেছি। জানি তুমি মিথ্যা বলছো। সত্যি বলছি। না, মিথ্যা। নিলয় নিশ্চুপ। জান্নাত আবারও বলে,
তোর শরীরে কিসের গন্ধ এটা? মানে কিসের গন্ধ? তুই সিগারেট খাস? জান্নাত ভালো করে নিঃশ্বাস নিয়ে বলল, আরে না, আমি এসব খাই না। তাহলে আমি কি ভুল গন্ধ পাচ্ছি? সেটা আমি কি করে বলবো ভাই, আমি সরি রে। আরে আমি জানি না কি এমনটা হবে, কিছু না। তার মানে আপনি সব নিলয়ের কথা মতো করেছেন? সিগারেট শেষ করে রুমে চলে এলো নিলয়। বাসর ঘর। রুমে এসে দেখে বউ ওর খাটের উপর লম্বা ঘুমটা টেনে বসে আছে। ভাবলো এই সময় বউকে রাগালে কেমন হয়। দরজা আটকে দিল এক চিৎকার। আম্মু, চোর! এত জোরে চিৎকার শুনে জান্নাত কেঁপে উঠল। ঘুমটা সরিয়ে নিলয়ের কাছে এসে বলল, কোথায় চোর? আপনি নিজেই তো চোর। আর আমি চোর? কি ব্যাপার, গালি দিচ্ছেন কেন? আমি তোর বউ, তোকে গালি দিব মাইন দিব কোনো সমস্যা? বউ হলে না হয় এসব করতেন, কিন্তু আপনি তো আমার বউ না। মানে তাহলে কে তোর বউ? জান্নাত। তাহলে আমি কি? সেটা আমি কি করে বলবো? আচ্ছা এদিকে আসো তো। কেন? তোমার মাথায় কি সমস্যা হয়েছে, এমন আজে বাজে কথা বলছো কেন? যা সত্যি সেটাই তো বলছি। ঠিক আছে তুমি এদিকে আসো। না, যাবো না। আমাকে দেখতে দাও কি হয়েছে। ঠিক আছে, দেখো। নিলয় থাপ্পড় হজম করে গালে হাত দিয়ে করুণভাবে বউয়ের দিকে তাকিয়ে রইল। পৃথিবীতে মনে হচ্ছে নিলয়ই প্রথম ব্যক্তি যে কিনা বাসর ঘরে বউয়ের হাতে থাপ্পড় খেলো। তুই সিগারেট খাস? জান্নাতের এমন কথা শুনে গলা শুকিয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। জানে সত্যি বললেও মার খাবে, মিথ্যা বললেও খাবে। কি বলবে না বুঝে তোতলাতে শুরু করলো। তুই কি তোতলা? না। ভালো প্রশ্ন উত্তর দে। যাই বলি সেটাতেই তো মারবে। সত্যি কথা বললে মারবো না। অফিসে জয়েন করার আগে থেকে খাওয়া শুরু করছি। কেন এসব খাও? তুমি কান্না করছো কেন? এমনি। ঠিক আছে ঘুমিয়ে যাও। এবার কিন্তু আমিও কান্না করব। তুমি কি সব ছেড়ে দিতে পারবে না? তুমি কান্না থামিয়ে একটা হাসি দিলেই পারবো। কথাটি শোনার পর জান্নাত ফিক করে হেসে দিল। অনেক কান্না করেছিল, যেটা নিলয়ের একদম সহ্য হচ্ছিল না। সেদিন থেকে এক সপ্তাহ কলেজে গেছিল না। গেলেই হয়তো ওর কান্না দিত। কি হলো, কি ভাবছো? ভাবছি বাসর করব কিভাবে। জি না শোনা, আমার সাথে যে বাজি ধরছিল সেগুলো আগে পূরণ করো, তারপর বসো। কি? কি নয় জি। থাকবো না আমি এই বাসায়। ঠিক আছে চলে যাও। আমি যাব কেন? এটা আমার বাপের বাড়ি। তুমি যাও। আইসে বাড়ি দেখাইতে, কথা না বলে ফ্লোরে ঘুমাও। আমার কিন্তু ঠান্ডা লাগবে। তাহলে ঘুমাতে লাগবে না, খাটেই আসো। ধন্যবাদ বউ, তুমি আমার অনেক অনেক ভালো আর কিউট বউ। থাক, আর পাম দেওয়া লাগবে না। না সত্যি। আচ্ছা বউ, আমি তোমাকে একটু জড়িয়ে ধরি। জান্নাত কিছু কথা না বলে নিলয়ের পেটের উপর বসলো। এখানে বসলে কেন? তুমি আমার বউ বউ কেন করছো? কেন বউ? চুপ, আমার কি নাম নেই? আছে, বাট এটা ভালোবেসে বলছি। রাখ তোর ভালোবাসা। ঠিক আছে। লাইট বন্ধ কর। লাইট বন্ধ করলে আমার ভয় লাগে। আজ লাগবে না। কেন? এত কেন কেন করিস কেন? যেটা বলছি সেটা কর। লাইটটা বন্ধ করতেই জান্নাত পাগলের মতো কিস করতে লাগলো। আরো অনেক কিছু হয়েছে, কিন্তু আপনাদের বলা যাবে না। বললে নায়ক নায়িকাও লজ্জা পাবে, সাথে আপনারাও লজ্জা পাবেন। তাই এটা না বলাই ভালো। আর যারা একান্তই জানতে চান বাসর ঘরে কি হয় তাহলে বিয়ে করে নেন। যতই হোক শীতের রাত বলে কথা। দুজনে কখন ঘুমিয়ে গেছে খেয়ালই করেনি। নিলয় সকালে ঘুম থেকে উঠে দেখে জান্নাত আয়নার সামনে বসে চুল ঠিক করছে। উঠে গিয়ে কোমরে হাত দিয়ে জান্নাতের চুলের মধ্যে মুখ ডুবিয়ে দিল নিলয়। হঠাৎ এমন করায় জান্নাত অনেকটা কেঁপে উঠল। তারপর স্বাভাবিক হয়ে বলল, কখন উঠলা? এইমাত্র। শাওয়ারে যাও। একটু পর। কেন, আবার কি হলো? রাতের মতো আরো একবার ট্রাই করি। একদম না স্যার, তাতেই বাথরুমে যাও, আর কোনো কথা না। এক প্রকার জোর করেই জান্নাত নিলয়কে বাথরুমে ঢুকিয়ে দিল। তারপর গোসল করে রুমে এসে দেখে জান্নাত নেই, হয়তো আম্মুর কাছে গেছে। ড্রেস পরে রুমে বসে আছে এমন সময় নীলা আসলো। ভাইয়া তোমাকে ফুপু ডাকছে কেন গার্লফ্রেন্ড? নাস্তা করার জন্য। ঠিক আছে চলো। নীলাকে সাথে করে নাস্তার টেবিলে আসলো নিলয়। আব্বু, মামা আর তানহা আগে থেকেই টেবিলে বসে আছে। অন্যরা সবাই কোথায়? রান্নাঘরে। তুই যাস নেই কেন? আম্মু বলল তুই গিয়ে টেবিলে বস। আর তুই বসে পড়লি? হ্যাঁ,
ছাড়া কি করব? রান্না শিখতে পারিস না? রান্না আমার শিখতে হবে না? তুই শিখিস। আমি না হয় শিখবো, কিন্তু তুই শিখবি না কেন? সেটা আমার ইচ্ছা। শ্বশুর বাড়ি গিয়ে কি করবি শুনি? আব্বু! এই চুপ থাক, আমার মেয়ে রান্না করতে হবে না। শোন আব্বু কি বলে। থু। নিলয় তানহার সাথে কিছু সময় ঝগড়া করার পর নাস্তা করে রুমে চলে এলো। একটু পর জান্নাত এলো। জানো, আজ আপু আমাকে নিতে আসার কথা ছিল, কেন, কি হয়েছে? কিন্তু আমি যাব না। কেন যাবে না? আমার ইচ্ছা। কিন্তু তোমার আব্বু তো মন খারাপ করবে, ভাববে আমরা তোমাকে যেতে দিতে চাচ্ছি না। কিচ্ছু ভাববে না, আমি আব্বুকে বলে দিয়েছি। ঠিক আছে। আর শোনো, আগামীকাল আমরা ঘুরতে যাব। মাত্র বিয়ে করলাম, এখনই যেতে হবে? হ্যাঁ হবে। তুমি যাবে না? কে বললো আমি যাব না? যাব তো। গুড বয়। তাহলে পাপ্পি দাও। পাপ্পি নিয়ে কি করবে? তাই হয়েছে। হুম। তারপর দুজনে মিলে আড্ডা দিতে লাগলো। এখন মনে হচ্ছে জান্নাতকে এতদিন কষ্ট দিয়ে ভুল হয়েছে। অনেক অনুশোচনাও হচ্ছে জান্নাতের সাথে কোনো কারণ ছাড়াই ব্রেকআপ করে। সেসব ভেবে আর লাভ নেই। জীবনটাকে নতুন করে সাজাতে এখন জান্নাতকেই নিলয়ের লাগবে। বিয়ের 1 সপ্তাহ পর। কি হলো, তোমার কি গোসল করা হবে না? হয়ে গেছে প্রায়। তাড়াতাড়ি বের হও। 5 মিনিট পর। আজ থেকে কিন্তু অনেক বড় দায়িত্ব তোমার কাঁধের উপর। কিন্তু এগুলো কি দরকার ছিল? তোমার বাবার কোম্পানির এমডি পদে জয়েন করা? তুমি নিজেই তো পারফেক্ট ছিলা, তাই না? না, আমি কখনো ছিলাম না, আর এখনো নেই, আর থাকতেও চাই না। আমি চাই আমার পরিবারের সাথে সময় কাটাতে। কিন্তু তোমার বাবা। দেখো নিলয়, আমার বাবার সম্পত্তি মানে আমার, আর আমার মানে তোমার। বিয়ের আগে কি বলছিলে? আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি আমার কথা শুনবে, তাই আজকেও শুনতে হবে। সেই তো এক প্রমিস পেয়েছো। বাবু, তানাকেও তো সময় দেওয়া লাগবে, তা না হলে তোমার বোনটা ম্যাডাম হবে কি করে? আমার বউটা দেখছি সব খেয়ালই রাখে। দেখতে হবে তো বউটা কার। এখন যাই। কিন্তু আমার ওটা ওটা মানে? তুমি জানো না? না তো। যাও, তোমার জানতে হবে না। বাবুটা রাগ করেছে বুঝি? জান্নাত নিশ্চুপ। নিলয় আবারও। আচ্ছা, এখন দিচ্ছি। মা। জান্নাতের কপালে ভালোবাসার পরশ এঁকে দিতেই অভিমানী মুখটা হাসিতে পরিণত হলো। রুম থেকে বের হয়ে সবাইকে বিদায় দিয়ে বাইরে চলে এলো। অফিস থেকে একটি গাড়ি পাওয়াতে গাড়িতে উঠে স্টার্ট দিল।